আমি যেই ডিপার্টমেন্ট অথবা অর্গানাইজেশনের জন্য রেসপন্সিবল সেই রিলেটেড আমাকে প্রেজেন্টেশন করতে হতে পারে। সো প্রেজেন্টেশন স্কিলটা শেখা, এর খুঁটিনাটি জানা এবং এটা প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনাদের হরহামেশাই প্রেজেন্টেশন হয়ে থাকে, সো প্রেজেন্টেশনের বেশ কিছু খুঁটিনাটি ইস্যুগুলো আপনাদের জানা দরকার, যেগুলো আসলে মানে খুবই ইম্পর্টেন্ট। এবং এটা অনেকের ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে কিছু প্র্যাকটিস করে থাকে, সেটা সাবকনশিয়াস মাইন্ডে হোক অথবা হচ্ছে যে ইনডিরেক্ট ওয়েতে প্র্যাকটিস করে থাকে, বাট মানে এটা সম্পর্কে, এই পয়েন্টস সম্পর্কে অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট। সো আমি শুরু করছি। সো প্রেজেন্টেশন স্কিল, পরে যেটা আমি বলেছি পরের স্লাইডে, আচ্ছা এটা একটু মানে আসছে, এই স্লাইডগুলো একটু মানে প্রিন্ট করলে পারে আসলে অতটা মানে প্রবলেম হবে না, বাট এখানে একটু আবছা আসছে। সো প্রেজেন্টেশন স্কিলের ক্ষেত্রে প্রথমেই যেটা হচ্ছে 8টা স্টেপ আছে। প্রেজেন্টেশনের সময় একটা মানুষের বা একটা স্টুডেন্ট অথবা হচ্ছে একজন প্রফেশনাল, সে যখন কমিউনিকেট করবে তার 8টা জিনিস বা 8টা স্টেপ মাথায় রাখতে হয়। প্রথমে হচ্ছে দেখেন, যখনই কোনো প্রেজেন্টেশন করতে যাবেন, আপনার ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে ল্যাঙ্গুয়েজটা আমি বলেছি যে উই মেক জাজমেন্টস অ্যাবাউট পিপল ইন দ্য ফার্স্ট 5 seconds. So it is important that the first impression you give is as positive as possible. Smile, make eye contact, and give a firm handshake. এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার অডিয়েন্সের সাথে যখন পরিচয় হবে, সেক্ষেত্রে বিফোর প্রেজেন্টেশনে আমি হ্যান্ডশেক করতে পারি, অথবা দেখা যাচ্ছে যে আমি আই কন্ট্যাক্ট করতে পারি। Be aware that the way you dress, your hair, shoes, and general air of confidence will all be noted by the audience in those vital first seconds. So, আপনার ফার্স্ট ইমপ্রেশনটা এখানে যেভাবে বলা আছে, এই জিনিসগুলো একটু কেয়ারফুলি নোটিস করতে হবে, কারণ প্রথমেই আপনার সম্পর্কে একটা পারসেপশন আর একটা আইডিয়া জেনারেট করে ফেলে অডিয়েন্স। আচ্ছা, প্রেজেন্টেশনের আরেকটা জিনিস হচ্ছে আই কন্ট্যাক্ট করা। অনেকে কি হয় যে নার্ভাসনেসের কারণে অথবা অনেক রকম রিজন থাকে, অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট করে না। Ideal way to present yourself or make presentation is to make eye contact with the audience. ঠিক আছে, অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট করতে হয়। অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট না করলে, অডিয়েন্সের সাথে আমি কি বলতে চাচ্ছি সেটা অডিয়েন্স নেয় না, বুঝতে চায় না। পরে দেখা যাচ্ছে যে প্রেজেন্টেশন শেষে উল্টাপাল্টা প্রশ্ন করছে। তো যখনই আমি তাদের সাথে আই কন্ট্যাক্ট করব, এবং মানে আমার সামনে দেখা যাচ্ছে যে 50 থেকে 100 জনের হয়তো একটা অডিয়েন্স আছে কোন একটা অডিটোরিয়ামে, সেক্ষেত্রে তাদের সবার সাথে হয়তো যায় না, বাট আমি আমার আইস কি করব, সবার দিকে চেষ্টা করব যে কভার করার জন্য, সবাইকে বোঝানো যে হ্যাঁ আমি আপনাদেরকে নোটিস করছি, ইউ আর ইম্পর্টেন্ট টু মি। আচ্ছা, এখানে দেখেন যেটা বলা আছে, আই কন্ট্যাক্ট গিভস অ্যান ইমপ্রেশন অফ কনফিডেন্স and is the most obvious way of forming a link between you and the audience. তাহলে কি হচ্ছে, আই কন্ট্যাক্ট হচ্ছে it indicates that you have confidence. যদি আই কন্ট্যাক্ট আপনি না করেন তাহলে বুঝবে যে আপনার কনফিডেন্স নাই। আর এই আই কন্ট্যাক্টের মাধ্যমে অডিয়েন্সের সাথে আপনার একটা লিংক তৈরি হবে। If you share at the floor or the ceiling, your audience will assume that you are not confident. So অনেকে ভয়ে কি করে, সিলিং এর দিকে তাকিয়ে থাকে, ফ্লোরের দিকে তাকিয়ে থাকে, তখন অডিয়েন্স বুঝে ফেলবে যে you are not confident, will not feel part of the presentation. তখন কি হবে, অডিয়েন্সরা প্রেজেন্টেশনের দিকে খেয়াল করবে না, তারা নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করবে। It is your duty to
এনগেজ দ্য অডিয়েন্স। সো আপনার ডিউটি হবে যে অডিয়েন্সকে এনগেজ করে রাখা, ঠিক আছে? তো এনগেজ করে রাখার অনেকগুলো ওয়ে আছে, এর মধ্যে একটা ওয়ে হচ্ছে টু মেক আই কন্ট্যাক্ট। আচ্ছা, try to shift your gaze around the room so as to include as many people as possible. আমি এর আগে যেটা বললাম যে চারিদিকে তাকাতে হবে, সো সবার সাথে মানে একটা স্মাইলিং ফেসে অর কনফিডেন্টলি সবার দিকে তাকাতে হবে যেন তারা আপনার কথা শুনে। so that you don't keep staring at one member of the audience. so কোনোভাবেই একজন মেম্বার বা দুইজন মেম্বার বা লিমিটেড নাম্বার অফ মেম্বারদের দিকে তাকানো যাবে না, তাহলে বাকি মেম্বাররা কি হবে, তারা alienated feel করবে, they will feel that they are not part of the presentation. If you feel uncomfortable making eye contact, try looking at people's forehead instead. যদি আপনার আই কন্ট্যাক্ট করতে সমস্যা হয় তাহলে কপালের দিকে তাকাতে হবে, so people will think that yes you are paying attention to them. It will look to everyone else like you are making direct eye contact. Okay. আরেকটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। Body language can say a great deal more than the words we use, and it can also cancel or reinforce what is said verbally. So body language টা কি হচ্ছে, আমরা কথায় বা লেখায় যে জিনিসটা এক্সপ্রেস করি তার থেকেও বেশি পাওয়ারফুল এক্সপ্রেশন হয় হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। So the two sets of messages need to agree. So body languageের সাথে আমি কি বলছি বা আমার স্লাইডে কি লেখা আছে এটার সাথে ম্যাচ করতে হবে। Standing up straight exudes confidence and purpose, so try not to slouch. So আপনাকে কনফিডেন্টলি স্ট্রেট ওয়েতে মানে আপনাকে দাঁড়াতে হবে। সো আপনার বডি ল্যাঙ্গুয়েজে কখনোই যেন মনে হয় না যে আপনি কনফিডেন্স কম আছে বা আপনি স্ট্রেংথ পাচ্ছেন না টু ফেস দ্য অডিয়েন্স অর টু প্রেজেন্ট, এটা যেন মনে না হয়। মানে your body language should be vibrant. Using your arms to gesture show energy and enthusiasm. So আমরা কথা বলার সময় স্টেজে গিয়ে কি করি, স্টেজে আমরা হাত ইউজ করে থাকি, আমাদের আর্ম ইউজ করি, সেটা কোনো কিছু বোঝানোর জন্য, ঠিক আছে, কাউকে ইন্ডিকেট করার জন্য, কারো কাছ থেকে কোনো কিছু ইনভাইট করার জন্য। সো আমরা ফ্রিকোয়েন্টলি আমরা হাতের ব্যবহার করে থাকি স্টেজের উপরে। সো এই যে আমরা হাত ব্যবহার করছি আমরা আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, অন্যের কাছ থেকে কোনো কিছু জানার জন্য, ঠিক আছে, এবং আমরা যদি আমাদের মুভমেন্টটা যদি ওরকম হয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমার কনফিডেন্স আছে। সো ইউ মাস্ট স্ট্যান্ড স্ট্রেইট, ইউজ ইউর হ্যান্ড অর জেস্টার টু শো ইউর এনার্জি অর এনথুজিয়াজম, ঠিক আছে। তাহলে বডি ল্যাঙ্গুয়েজটা হবে হচ্ছে অবশ্যই কনফিডেন্স শো করতে হবে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এটা অনেক ক্ষেত্রে কি হয় কি মানে প্রমোশনের ক্ষেত্রে কাজে দেয়, যারা চাকরিতে ঢুকবেন তাদের জন্য বলছি। বডি ল্যাঙ্গুয়েজ যারা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যারা কনফিডেন্স শো করে তারা গ্রেটার রেসপন্সিবিলিটি পায়, আলটিমেটলি দে গেট প্রমোশনস, যে হ্যাঁ একে বড় রেসপন্সিবিলিটি দেয়া যাবে। সো এই প্রেজেন্টেশনের সময় যে বডি ল্যাঙ্গুয়েজের যে প্র্যাকটিসটা হয় এটা আসলে প্রফেশনাল লাইফেও এটা ক্যারি ফরওয়ার্ড করতে হয়, করলে পারে অনেক প্রফেশনাল ডেভেলপমেন্টে অনেক সুবিধা হয়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভলিউম। No matter how wonderful your voice is, it will be wasted if your audience cannot hear you. তাহলে আপনার ভয়েস যতই ভালো হোক না কেন, আপনার অডিয়েন্স যদি শুনতে না পায় তাহলে এটা কি হবে,
এটা কোনো কাজে আসবে না, it will be wasted. It is possible to project your voice using a low or high level of volume so that the audience can hear comfortably. So আপনাকে এখানে একটা ব্যালেন্স করতে হবে। You shouldn't be too low, your voice shouldn't be too low, or it shouldn't be too high. It goes without saying that the audience need to be able to hear you, but that you shouldn't be shouting at them. আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমার সামনে 25 জন অডিয়েন্স আছে, আমি এমন ভাবে শাউট করছি যেন মনে হচ্ছে এই রুমে 150 থেকে 200 জন অডিয়েন্স আছে। So it looks odd, or it sounds odd. Ultimately, it destroys the presentation. So you need to practice and try to practice in front of mirror. Okay, আয়নার সামনে আপনারা প্র্যাকটিস করতে পারেন, মনে করতে পারেন যে হাউ, এটা আসলে এই যাদের ক্ষেত্রে, যাদের ডেভেলপমেন্টের, যারা মনে করেন যে হ্যাঁ আমার ডেভেলপমেন্ট দরকার, অনেকে আছে যে হ্যাঁ আমরা দে আর ফাইন উইথ দ্য প্রেজেন্টেশন, বাট অনেকের কিন্তু এই ডেভেলপমেন্টটা দরকার আছে। তারা নিজেকে ডেভেলপ করার জন্য যে এখানে যে লার্নিং গুলা হচ্ছে আপনাদের, এটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনারা কি করতে পারেন, একটা হাইপোথেটিক্যাল একটা প্রেজেন্টেশন আপনারা করতে পারেন। আমি হয়তো একটা দিয়ে দিব আপনাদেরকে, একটা টপিক দিয়ে দিব, আপনাদেরকে একটা প্রেজেন্টেশন তৈরি করে দিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা ওই মিররের সামনে, আয়নার সামনে আপনাদের ভয়েসটা কেমন হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হচ্ছে, এটা প্র্যাকটিক্যালি আপনারা যদি ইমপ্লিমেন্ট করেন, দেন দিস লার্নিং উইল বি ইফেক্টিভ ফর ইউ। আপনারা এখন এখানে যেটা শিখছেন সেটা আপনারা নিজেদের ব্যক্তিগত লাইফে বা প্রফেশনাল লাইফে কাজে লাগাতে পারবেন। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে আমার অডিয়েন্সের উপর নির্ভর করবে আমার ভলিউমটা কেমন হবে। ভলিউমটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য অডিয়েন্স। আচ্ছা, এখন আসেন হচ্ছে পেস। আচ্ছা, এই পেসের সাথে টাইম ম্যানেজমেন্টের একটা বিশাল বড় রিলেশনশিপ আছে। সো পেসের ক্ষেত্রে যেটা হচ্ছে, if you speak too quickly, the audience will struggle to follow what you are saying, whilst speaking too slowly may frustrate and bore listeners. সো আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আমার প্রেজেন্টেশনের জন্য টাইম কতটুকু। আমার প্রেজেন্টেশনের জন্য যদি টাইম থাকে 10 মিনিট, try to plan according to your time limit or time barrier. সো আপনাকে 10 মিনিট সময় হলে 10 মিনিটটা আপনি কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন সেটা অবশ্যই প্ল্যান করে নেবেন। এবং এই প্ল্যান করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কথা বলার সময় যেন খুব বেশি দ্রুত না হয়ে যায়, যে প্রথমে আমি খুব স্লো বললাম, পরে গিয়ে আমাকে খুব দ্রুত শেষ করতে হলো, তাহলে প্রেজেন্টেশনের অবজেক্টিভটাই নষ্ট হয়ে যাবে, মানে এটা ফুলফিল হবে না। আবার আমি যদি টোটাল প্রেজেন্টেশনটাই আমি খুব স্লোলি বলে থাকি, তাহলে কি হবে, অডিয়েন্স ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, অডিয়েন্সরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি একটু মানে পজ করছি। আমাদের যে অ্যাটেন্ডেন্সটা কে নিচ্ছে? স্যার অ্যাটেন্ডেন্সটার জন্য আমি স্ক্রিনশট গুলো নিয়ে নিচ্ছি স্যার, পরে ওইটাকে আমি এবার স্যার এক্সেল বা ওয়ার্ডের মধ্যে লিখে রাখতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ফাইনালি এটা মিটের সময় স্যার ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দেব স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার আরেকটা ইয়ে আছে স্যার অ্যাটেন্ডেন্সের স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। আমরা যেটা স্ক্রিনশট নিচ্ছি স্যার, হ্যাঁ দিয়ে দিলে স্যার ওইটা আমরা যেই করি, আমি করি। আমি পেস নিয়ে কথা বলছিলাম। পেস হচ্ছে যে এটা আসলে আমার কথা বলার গতিটা কেমন সেটা। আমি কথা খুব আস্তেও বলবো না, মানে বেশি স্লোলি বলবো না, আবার বেশি ফাস্টও বলবো না, দুইটার মাঝে একটা ব্যালেন্স করতে হবে আমাকে, যেন আমার অডিয়েন্স ঠিকভাবে বুঝতে পারে আমার কথা। আচ্ছা, দেন একটা কথা হচ্ছে যে feel free to play around with your pace. A faster section can convey enthusiasm
whilst a slower section can add emphasis. তো আমরা কথা বলার সময় কি করি, যখন খুব আস্তে আস্তে আমরা কোনো জিনিস বোঝানোর চেষ্টা করি, it means that it is very important for the audience to understand. যখন বেশ খুবই কি বলা যায় সিগনিফিকেন্ট কোনো ইস্যু রেইজ হয় কথার মাঝে বা টপিক রেইজ হয়, তখন আমরা অডিয়েন্সকে বোঝানোর জন্য এই জায়গায় একটু একটু স্লো হই। স্লো হওয়ার মানে হচ্ছে এটা অডিয়েন্সকে বোঝানো যে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, আপনাদেরকে আমি কথার মাঝে স্লো আমি আমার কথাটাকে বা কথার আমার যে স্পিড বা পেসটাকে একটু স্লো করেছি, কারণ আপনাদেরকে এটা কেয়ারফুলি শুনতে হবে। সো আমি আমার প্রেজেন্টেশনের সময় ওই জায়গাটাতে একটু স্লো হব, অন্য জায়গায় আমি আরেকটু ফাস্ট হব। সো এই যে একটু ফাস্ট হওয়া এবং একটু স্লো হওয়ার যে কম্বিনেশন, এটা আসলে আমার প্রেজেন্টেশনকে ইন্টারেস্টিং করে। অনেকে কি হয় একই পেসে কথা বলে যাচ্ছে, একই পেসে কথা বলে, তখন কি হয়, তখন বোরিং লাগে জিনিসটা। এবং দেখবেন যখন আপনি এই পেসটাকে চেঞ্জ করছেন, ইট উইল গিভ ইউ প্লেজার, বা আপনার আপনি কথা বলতে আপনার বা প্রেজেন্টেশন করতে আপনার ভালো লাগবে। আচ্ছা, but aim for a happy medium when it comes to pace. আচ্ছা, আমি একই কথা যে আমাকে দুইটা পেস মানে পেস ভ্যারি করতে হবে কথার মাঝে, পেস ভ্যারি করলে পারে আমার কথা বা আমার প্রেজেন্টেশনটা ইন্টারেস্টিং হবে। আচ্ছা, এরপরে দেখেন, এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ভয়েস। ভয়েসটা হচ্ছে খুবই খুবই ক্রিটিক্যাল একটা ইস্যু, কারণ সবার ভয়েস একরকম না, প্রত্যেকের ভয়েস ভ্যারি করে। সো এক্ষেত্রে প্রেজেন্টেশনের জন্য ভয়েসের অ্যাডজাস্টমেন্টটা একটু খেয়াল রাখতে হয়। এখানে বলেছে যে দ্য কোয়ালিটি অফ এ স্পিকারস ভয়েস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর in how successful a presentation will be. If the speaker's voice is dull and uninteresting, the audience may switch off, and it may be difficult to get them to pay attention to or understand the message. তাহলে স্পিকারের যে ভয়েস, এটার কোয়ালিটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর একটা সাকসেসফুল প্রেজেন্টেশনের জন্য। যদি স্পিকারের ভয়েস ডাল এবং আনইন্টারেস্টিং হয়, তাহলে অডিয়েন্স কি করবে, অডিয়েন্স মে সুইচ অফ। সুইচ অফ মানে সে হয়তো কথাই শুনবে না, ঠিক আছে, দে উইল think about different issues other than presentation. তারা প্রেজেন্টেশন ছাড়া অন্য কোনো ইস্যু নিয়ে চিন্তা করবে বা তাকিয়ে থাকবে বা অন্য কিছু, so they will not remain engaged in the presentation. Okay, so এখন কি হচ্ছে, so when speaking always bear in mind 3 P's. 3 P মানে হচ্ছে তিনটা ফ্রেজ বা ওয়ার্ড বা টপিক, তিনটা ইস্যু পি দিয়ে শুরু হয়েছে, এরকম তিনটা ওয়ার্ড ইন্ডিকেট করেছে। এই তিনটা ওয়ার্ড বা তিনটা কি বলা যায় যে তিনটা ইস্যু খেয়াল রাখতে হবে ভয়েসের ক্ষেত্রে। তিনটা ইস্যু কি কি? আচ্ছা, প্রথমে হচ্ছে পিচ। একটা মিনিট, এটা আচ্ছা, pitch. This simply means the note at which you speak. A musical instrument is not good to listen to if only 1 or 2 notes are played, not the voice if the speaker has a restricted range. তাহলে আমি যখন কথা বলছি, আমি যদি একই পিচে কথা বলি, অর্থাৎ আমার ওই যে অনেকটা এর আগে যে কথাটা আমি বললাম, অর্থাৎ আমার কথা বলার আমি দেখা যাচ্ছে যে আমার হাইয়েস্ট যে লেভেলে আমি ভয়েসটা রেজ করেছি, এটা অবশ্যই অডিয়েন্সের কাছে ভদ্র মনে হতে হবে, অডিয়েন্সের কাছে এটা ফর্মাল মনে হতে হবে।
খুব বেশি ভয়েস রেজ করা যাবে না, তারপরেও ভয়েস ভ্যারি করতে হবে। হ্যাঁ, টোনটা আপ এন্ড লো করতে হবে টু মেক দেম আন্ডারস্ট্যান্ড, টু মেক দেম ফিল ইন্টারেস্টিং। আমার টপিকগুলা ইন্টারেস্টিং করার জন্য, ইন্টারেস্টিং করে তোলার জন্য আমার টোনটা চেঞ্জ করতে হয়। আচ্ছা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে যেমন আমরা যদি একটা দুইটা নোট থাকে তাহলে এটা ইন্টারেস্টিং মনে হয় না, অনেকগুলা নোট থাকলে তখন এটা ইন্টারেস্টিং মনে হয়। আচ্ছা, মানে এটা রেঞ্জ, আমার ভয়েসের রেঞ্জের কথা বলছি, আমার ভয়েসের রেঞ্জটা ভ্যারি করতে হবে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, অ্যাকর্ডিং টু দ্য টপিক, অর অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। আর একই সাথে এই পেসের কথা আমি আগে উল্লেখ করেছি, এখানে উল্লেখ করছি, পেস হতে হবে কি ভ্যারি করতে হবে, কখনো স্লো, কখনো একটু ফাস্ট। যখন ইম্পর্টেন্ট কোনো জিনিস বোঝাতে হবে অডিয়েন্সকে, তখন আমি পেসটা একটু স্লো করে দিব, এবং আমার কথার বলার স্টাইলের মাঝেই তারা বুঝে নিবে যে হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট কোনো সাবজেক্ট আছে, কোনো একটা ইম্পর্টেন্ট টপিক আছে বা ইম্পর্টেন্ট ইস্যু আছে যেটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস এই 3P এর মধ্যে, একটা হচ্ছে পিচ, আরেকটা পেস, আর একটা হচ্ছে পজ। আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে প্রেজেন্টেশনের মধ্যে কখন আমাকে পজ করতে হবে, আমাকে একটু থামতে হবে। আমি এক নাগারে বলে গেলাম বললে পারি, কিন্তু কখনোই এটা ইন্টারেস্টিং বা এটা ইফেক্টিভ প্রেজেন্টেশন হবে না। যখন আপনি কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয় আপনি তুলে ধরলেন, বা যেই সাবজেক্টটা বা যেই ওয়ার্ডটা বা যেই ফ্রেজটা অডিয়েন্সের কাছে একটু নতুন, সেটাকে বোঝার জন্য একটু টাইম দিতে হয়। ফর এক্সাম্পল, এখানে বলা আছে, দেখেন, pauses are necessary in speech to give the speaker time to think. যখন কোনো ক্রিটিক্যাল ইস্যু আপনি রেইজ করলেন অডিয়েন্সের সামনে, তখন অবশ্যই তাদেরকে একটু টাইম। আমি কি শুরু করব? স্যার ওই যে পারমিশন আবার দিতে। ও আচ্ছা, পারমিশন দিতে হবে, ঠিক আছে। আচ্ছা স্যার, রেকর্ডিং স্টার্ট। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা লাস্টলি ডিসকাস করছিলাম যে পজ, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়েন টু পজ, কখন আপনাকে পজ করতে হবে এটা বুঝতে হবে। এটা অনেক অর্গানাইজেশনে যেটা হয় যে অন্য কোনো অর্গানাইজেশনের সাথে যখন মিটিং হয়, মিটিং রুমে কাউকে হয়তো প্রেজেন্ট করতে হয়, বিং এ টপ অফিসিয়াল অথবা অ্যাজ পার্ট অফ এ টিম। কোন একটা অর্গানাইজেশন যখন আরেকটা অর্গানাইজেশনের সাথে ডিল করে, তখন এই তাদের প্রপোজাল প্রেজেন্ট করতে হয়। তো এই প্রেজেন্টেশনের সময় অনেক নতুন ইস্যু থাকে, নতুন কনসেপ্ট থাকে, টার্ম থাকে। তখন কি করে একজন যখন নতুন কোনো কিছু নিয়ে আসে, তখন একটু পজ দেয় যখন নতুন কোনো ক্রিটিক্যাল ইস্যু রেইজ হয় বা প্রেজেন্টেশনের সময় আসে। এখানে এই কারণে এটাই বলেছে যে গিভ দ্য স্পিকার টাইম টু থিঙ্ক and give the audience time to absorb information. Give the audience time to absorb information. Absorb information মানে তারা যেটা শুনছে এটা তারা যেন হজম করতে পারে, তারা যেন বুঝতে পারে যে আসলে কি শুনেছে তারা। সো এটা হয়তো এক্সপ্লেইন করতে হতে পারে যে প্রেজেন্ট করছে। আরেকটা কি, make the speaker appear in control, authoritative and confident, and useful for dramatic effect. তাহলে পজ কি করে, পজ যারা হচ্ছে যে প্রেজেন্ট করে, এই প্রেজেন্টারের ক্ষেত্রে কি হয়, প্রেজেন্টারকে টোটাল জিনিসটা গ্রিপের মধ্যে নিয়ে আসতে সাহায্য করে, কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে সাহায্য করে। ঠিক আছে, এটা পজ, আমি পজটাকে, অর্থাৎ মাঝে মাঝে একটু থামতে হয়, এই থামাটাকে
যখন আমি ইফেক্টিভলি ইউজ করতে পারবো তখন টোটাল জিনিসটা আমার কন্ট্রোলের মধ্যে থাকবে। আমি আমার এনভায়রনমেন্ট কি হচ্ছে না হচ্ছে এটা সম্পর্কে আমি পুরাপুরি অবগত থাকবো সব সময়। অর্থাৎ আমার কোনো কিছু কোনো ইনিশিয়েটিভ নিতে হবে কিনা, কোনো কিছু করতে হবে কিনা, বা কোনো কিছু বলতে হবে কিনা, কোনো কিছু এক্সপ্লেইন করতে হবে কিনা, এটা আমি বুঝতে পারবো যদি আমি একটু পজ দিই। এবং পজটা যেন আবার মনে না হয় যে এটা আসলে মানে একটু অড মনে না হয়। সো it must seem natural, নরমাল মনে হয় যেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে দেখেন আচ্ছা এখানে আরো কিছু কথাবার্তা মেনশন করা আছে এখানে। এখনো মানুষজন আচ্ছা, it is important to vary the pitch and tone of your voice in order to maintain the audience's interest and to sound enthusiastic. তো আপনার পিচ এবং টোন ভ্যারি করতে হবে অডিয়েন্সের কাছে আপনাকে ইন্টারেস্টিং মনে হতে হবে। Speaking in a monotone way will sound boring and will not inspire. আচ্ছা, কারো মনে হয় মাইক্রোফোন অন করা আছে, সাউন্ড আসছে একটা, অফ করে ফেলেন, মিউট করেন না। আচ্ছা, explore different ways to add enthusiasm or stress different points when you practice your delivery. Consider also how to say something rather than what to say. So আপনাকে অবশ্যই কি বলবেন সেটা তো অবশ্যই আপনার ঠিক করা আছে বা আপনার স্লাইডে আছে, বাট আপনি কিভাবে বলবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। The way in which something is said can completely change the meaning. So এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে the way in which something is said. একটা কথা যেভাবে বলা হয় এই বলার ধরনটার উপরে মিনিংটা নির্ভর করে। এটা আপনারা খুব ভালো করে জানেন যে আমি যদি কোনো কথা কনফিডেন্টলি বলি, ক্লিয়ারলি বলি কারো কাছে, তখন এটা কি শো করবে আমি যে কথাটা বলছি এটা আসলে আমি মিন করছি, এটাকে আমি এমফাসিস দিয়ে বলছি। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু মি। এটা আপনি যদি শো করেন তাহলে it will give different meaning to the audience or the person who you are talking to. So আপনি যার সাথে কথা বলছেন আপনার এক্সপ্রেশনটা, আপনার টোনটা, আপনার কথা বলার ক্ল্যারিটি, মানে আপনি কত ক্লিয়ারলি কথা বলছেন, কত কনফিডেন্টলি বলছেন, কতটুকু স্ট্রেস দিয়ে বলছেন বা কতটুকু রেসপেক্ট দিয়ে কথা বলছেন, এটার উপর নির্ভর করবে এটার মিনিংটা। যদি আপনি এখানে এমন ভাবে কথা বলেন যে ইউ আর নট কনফিডেন্ট, আপনি জানেন না, আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আপনি যেটা বলছেন এটা সম্পর্কে আপনার ধারণা কম, so it will be of different meaning to the audience. Without intonation it is difficult to understand the expressions and thoughts that go with the words. So আপনি যেটা বলবেন সেটার সাথে আপনার এই যে ভয়েস, টোন, তারপরে পিচ, এগুলা আপনার সুন্দর করে মিক্স করে বলতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই জিনিসটা যারা প্রেজেন্ট করে, যারা এলিমেন্টারি প্রেজেন্টার, অনেকে দেখা যাচ্ছে প্রেজেন্টেশনের সময় ভয় পায়, তাদের জন্য এই ভয় দূর করার জন্য হচ্ছে প্রথমেই যেটা সাজেস্ট করে যে ব্রিথ প্রপারলি, মানে ডিপ ব্রিদিংটা প্রেজেন্টেশনের আগে খুব বেশি ইম্পর্টেন্ট। সো আপনি যদি অক্সিজেন প্রপারলি ইনহেল করেন তাহলে এটা কি হবে, আপনার মস্তিষ্কটা সচল থাকবে। অবশ্যই আপনাকে মানে ভালো প্রিপারেশন থাকতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে যখন আপনার মনের মধ্যে এই জিনিসটা কাজ করবে যে আপনি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করেছেন, প্রিপারেশন নিয়েছেন, এটা অটোমেটিক্যালি আপনার কনফিডেন্স বিল্ড আপ করে। কোনোভাবেই আপনি এমনভাবে প্রেজেন্টেশনে যাবেন না যে আপনার কাছে মনে হবে যে আমি আসলে সাফিসিয়েন্ট প্র্যাকটিস বা আপনার সাফিসিয়েন্ট প্রিপারেশন নেই নাই। এটা অবশ্যই
সাফিসিয়েন্ট আপনার প্রিপারেশন এবং প্র্যাকটিস প্রেজেন্টেশনের আগে দরকার। এবং এই প্রেজেন্টেশনের শুরুতে আপনারা কি করবেন, ইউ নিড টু ব্রিথ প্রপারলি, ইউ নিড টু টেক ডিপ ব্রিথ। যখনই আপনি ডিপ ব্রেথ নিবেন তখন কি হবে, আপনার অক্সিজেন প্রপারলি আপনার ইনহেল হবে এবং আপনার মস্তিষ্কটা ওই সময়, মাথাটা ওই সময় কাজ করবে, ব্রেইনটা ওইভাবে কাজ করবে। আরেকটা হচ্ছে ডিপ ব্রিদিং এর মানে এই না যে আপনি খুব দ্রুত নিবেন। ট্রাই টু ব্রিথ স্লোলি অ্যান্ড ডিপলি টু কমব্যাট নার্ভস অ্যান্ড টু স্লো ইয়োর প্রেজেন্টেশন ডাউন। তো ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে আপনি টোটাল প্রেজেন্টেশনটাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসার জন্য আপনি ডিপ ব্রেথ নিয়ে শুরু করবেন এবং সাথে সাথে একটু স্লো পেসে আপনি আগাবেন, যেন আপনি আপনার এনভায়রনমেন্ট সম্পর্কে আপনার কি হবে, পরিচিত হওয়া বা আপনার কমফোর্টেবল ফিল করা স্টার্ট যখন করবেন তখন আপনার পেসটা ইনক্রিজ করতে পারেন। এবং এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে পেসটা যেন খুব বেশি না হয়, খুব স্লো যেন না হয়। ইনিশিয়ালি একটু স্লো থাকতে পারে আপনার এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ হচ্ছে কারণ কি, অডিয়েন্সের সাথে আপনি এমন ভাবে কমিউনিকেট করবেন বা আপনি এমন ভাবে প্রেজেন্ট করবেন যেন অডিয়েন্স মনে করে যে তারা প্রেজেন্টেশনের একটা পার্ট। যদি বাংলাতে প্রেজেন্টেশন হয় তাহলে তো এই ধরনের টোন বা এই ধরনের কথাবার্তা আপনারা ইউজ করতে পারেন, যেটা আমি এখন বলছি। দেখেন, তার আগে আমি এই ইন্ট্রোডাক্টরি কথাগুলো আমি একটু পড়ে নিই, আপনারা শুনেন। We have already discussed the use of language that is appropriate for the audience. We have already discussed the use of language that is appropriate for the audience. So audience এর জন্য যে ল্যাঙ্গুয়েজটা appropriate সেটা আপনাকে ইউজ করতে হবে, not overly technical or jargon heavy. সো আপনি ডাক্তারদের কনফারেন্সে বা আপনার সামনে ডাক্তার যদি থাকে সেক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডস, টেকনিক্যাল ওয়ার্ডস ইউজ না করাটাই বেটার। আপনার যদি সেখানে আপনার সামনে যদি দেখা যাচ্ছে যে বিজনেসম্যানরা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই মেডিকেল টার্ম ইউজ করবেন না তাদের সামনে। সো এক্ষেত্রে আপনার অডিয়েন্সের সাথে দিকে খেয়াল রেখে আপনার চয়েস অফ ওয়ার্ড বা আপনার চয়েস অফ ফ্রেজ এগুলা ঠিক রাখতে হবে। You can, however, also use language to draw an audience into your presentation and make them feel part of what you are saying. So আপনি এমন ভাবে কথা বলবেন যে অডিয়েন্স আপনাকে মনে করে যে হ্যাঁ তারা আপনার যে প্রেজেন্টেশন এটার একটা পার্ট। আচ্ছা, এক্ষেত্রে ফ্রেজগুলো কেমন বা কথাবার্তাগুলো কেমন সেটা হচ্ছে এরকম যে using phrases such as so what we can learn from this or from that is। এক্ষেত্রে দেখেন, খেয়াল করেন, উই অর্থ হচ্ছে এখানে আমরা বোঝাচ্ছি। আমরা বলতে এখানে যারা অডিয়েন্স আছে, যে প্রেজেন্ট করছে সে বলছে উই, অর্থাৎ অডিয়েন্সদেরকে সামনে নিয়ে বলছে আমরা এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি বা এই জিনিসটা আমরা লক্ষ্য করলে এটা দেখতে পাই। তো অডিয়েন্সের সাথে যে প্রেজেন্ট করছে প্রেজেন্টার সে এক হয়ে যাচ্ছে, অর্থাৎ সে তাদের দলে চলে যাচ্ছে বা অডিয়েন্সকে ফিল করছে সে যে প্রেজেন্ট করছে তার দলের লোক। আবার এই ধরনের কথা যে ইউ উইল সি ফর ইয়োরসেলভস দ্যাট। সো এটা বলছে যে আপনারা নিজেই এটা দেখতে পাচ্ছেন যে এরকম হচ্ছে, অর্থাৎ যে আমি যে প্রেজেন্টেশনটা করছি এই প্রেজেন্টেশনে যে ফাইন্ডিংস গুলা আছে, যে ইম্পর্টেন্ট ইস্যুগুলো আছে, এইগুলাতে অডিয়েন্সকে এনগেজ করা কথার মাধ্যমে, যে হ্যাঁ আপনারা দেখেন এই জিনিসটা তো এরকম আছে, তাই নয় কি? এরকম আরো কিছু ফ্রেজেস আছে যেটা আমি নেক্সট ক্লাসে দিব আপনাদেরকে, যেটা আমরা প্রেজেন্টেশনে ইউজ করতে পারি। অর্থাৎ প্রেজেন্টেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিছু ফ্রেজেস থাকে, কিছু এক্সপ্রেশনস থাকে, যেগুলো আমি নেক্সট ক্লাসে শেয়ার করব। কিন্তু এটা আসলে কি, আমি তো এটা দিব তো ইংরেজিতে, তো ওইটার আলোকে বাংলাতে যারা প্রেজেন্টেশন যদি কখনো করতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওটার সাথে মিল রেখে বা ওইটার আলোকে করলেও হবে। ঠিক আছে? সো আমি এখন যে কথাগুলো বললাম, এখন আপনারা বলেন যে
আপনাদের কাছে মানে এগুলা কি নতুন মনে মানে কি বলা যায়, কেমন লেগেছে প্রেজেন্ট আমার আজকের ক্লাসটা, বা আজকের ক্লাস থেকে আপনাদের লার্নিংটা কেমন হচ্ছে সেটা বলেন। অনেকের হয়তো হয়তো জানা আছে জিনিসগুলা। স্যার আজকের ক্লাস আচ্ছা, আজকে কিন্তু আজকের ক্লাসটা মোর প্র্যাকটিক্যাল, মানে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে বা প্র্যাকটিক্যালি আপনার প্রফেশনাল লাইফে যে প্রেজেন্টেশন গুলো এবং একাডেমিক লাইফের প্রেজেন্টেশন গুলো, এগুলার সাথে মানে প্র্যাকটিক্যাল টিপস আমি শেয়ার করেছি। ঠিক আছে, যে আপনার ল্যাঙ্গুয়েজ কেমন হবে, আপনার ভয়েস কেমন হবে, ব্রিদিং কেমন হবে, ব্রিদিংটা কেমন হলে পারে আপনাদের কনফিডেন্স পাবেন। সো এগুলো প্র্যাকটিক্যালি, এগুলো মানে মোর আমার কাছে মনে হচ্ছে যে এটা থিওরিটিক্যাল যে সমস্ত কথা, ওইটার থেকে এটা আরো বেশি আপনাদের প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্টে বেশি ইফেক্টিভ হবে। এবং সেই সাথে আর যদি ওই ফ্রেজগুলো আপনারা একটু পান এবং ইমপ্লিমেন্ট করতে পারেন, ঠিক আছে। স্যার আজকে আসলে পুরো বিষয়টা অর্থাৎ প্রেজেন্টেশনের যে স্কিলটা, এটা স্যার স্টেপ বাই স্টেপ যে একটা যে স্টেপ আছে স্যার, একটার পর আরেকটা, সেই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর দ্বিতীয়ত স্যার, সবাই আমরা কম বেশি কোনো না কোনো কিছুর মধ্যে দিয়ে প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে যাই স্যার। প্রেজেন্টেশন থাকেই, সেটা যে কোনো জায়গায় হইতে পারে স্যার। তো এর মাঝখানে যে প্রক্রিয়াটাতে আমরা স্যার প্রেজেন্ট করি, অনেক সময় দেখা যায় হয়তো অনেক কিছুতেই স্যার আমাদের ল্যাকিংস থাকে। কোনো না কোনো বিষয়গুলোর মধ্যে ল্যাকিংস থাকার কারণে তো স্যার আমাদের প্রেজেন্টেশন খুব বেটার হয় না। তবে আজকে আমাদের ক্লাসের মধ্যে আপনি যে সমস্ত পয়েন্ট আউট করছেন স্যার, সেই জিনিসগুলি মানে এইখানে বোঝা যেতেছে যে স্যার আমাদের বা হচ্ছে আমার ল্যাকিংসটা কোন জায়গায় স্যার, পয়েন্ট আউট গুলো করাতে আমাদের সহজ হয়েছে। আচ্ছা, তো এক্ষেত্রে আরো কিছু আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে এটা করব, যখন আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বা স্লাইডগুলো মোর ইন্টারেস্টিং করার জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপস আমি শেয়ার করব। ঠিক আছে, প্র্যাকটিক্যাল টিপস আমি শেয়ার করব টু মেক পাওয়ার পয়েন্ট স্লাইডস মোর ইন্টারেস্টিং, মোর ইনফরমেটিভ। স্যার আমাদের এই ক্লাস ম্যাটেরিয়ালটা কি স্যার আপলোড হবে? হ্যাঁ, এটা আপলোড হবে। আচ্ছা, সো আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। এগুলো দিচ্ছি, এগুলো একটু দেখেন। ঠিক আছে, এগুলা মানে আসলে কি এটা খুব সিম্পল মনে হবে, হয়তো আপনাদের ব্যস্ততা আছে, অনেকে আছে, বাট ট্রাই টু ফাইন্ড আউট 15 মিনিটস উইদিন এ উইক। আপনারা প্রতি সপ্তাহে অন্তত 15 মিনিট, আমি এখন যেই আপনার গ্রুপ ভার্বের যে পার্টটা দিয়েছি, এটা কিন্তু 15 মিনিটের বেশি লাগে না একবার গো থ্রু করতে। ঠিক আছে, তো এটা হবে কি, এটা আসলে আপনাদের একটা পর্যায়ে গিয়ে আপনারা ফিল করবেন যে হ্যাঁ, এই যে ছোট্ট কিছু কালেকশন, এটা আমাদেরকে কিভাবে হেল্প করছে, এটা একসময় ফিল করবেন। কারণ আপনাদের একসময় আপনাদের লিখতে হবে। লেখার ক্ষেত্রে যেটা হয় যে আপনারা দেখবেন যে প্রায় এখন ফেস করেন কিনা আমি জানি না, যে অপশন পাচ্ছেন না কিভাবে লিখবেন না লিখবেন। ঠিক আছে, তো আপনার কোন ওয়ার্ডটা আপনি নিবেন, কিভাবে আপনি আগাবেন, কি কোন পয়েন্টটা আপনার পরবর্তী পয়েন্ট হতে পারে লেখার ক্ষেত্রে। সো এইগুলা তখনই আপনি মানে অ্যাপ্রোচ করতে কমফোর্টেবল ফিল করবেন যখন আপনার ভোকাবুলারি রিচ থাকে, এবং ভোকাবুলারি রিচ থাকে এবং সাথে সাথে ওই ভোকাবুলারির উপরে আপনার দখল থাকে। এই দখল কিন্তু একদিনে হয় না, এটা গ্র্যাজুয়ালি আপনার মাথার ভিতরে সেট হয়, কারণ এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা মাদার ল্যাঙ্গুয়েজের মতো না বা মাদার টাং এর মতো না। সো এটা একটু প্র্যাকটিস দরকার হয়, মাথার ভিতরে রাখতে হয় বেশ কিছুদিন। তো আপনারা যদি একবার করে রিডিং পড়েন, যে ভোকাবুলারি জিনিসগুলো দিব, আর এবং এখানে কিন্তু আমি খুব কেয়ারফুলি সিলেক্ট করেছি এক্সাম্পল সেন্টেন্স গুলো। এগুলো খুব ছোট ছোট সেন্টেন্স, ভোকাবুলারি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আপনার রাইটিং এবং স্পিকিং আপনার ইমপ্রুভের কোনো বিকল্প নাই। অনেকে কি করে, সেন্টেন্স ওয়ার্ড বা ফ্রেজের এক্সাম্পল গুলা বা সেন্টেন্স তৈরি করে অনেক কমপ্লেক্স, বা মুখস্থ করে অনেক কমপ্লেক্স সেন্টেন্স।
ফলে ওটা সে পরবর্তীতে ইউজ করতে পারে না। কিন্তু কেউ যদি কোনো একটা নতুন শব্দ বা কোনো একটা ফ্রেজ, কোনো একটা গ্রুপ ভার্ব যদি নতুন শিখে, সেটাকে ইউজ করতে মানে ছোট ছোট সেন্টেন্সে ইউজ করে, দেন সে কি করতে পারে, সেটা সে তখন প্রেজেন্টেশনের সময়, কোনো ভাইবার সময় বা কোনো কম্পিটিটিভ এক্সামের সময় সে এটাকে সহজেই ব্যবহার করতে পারে। সো আপনারা কি করবেন, এটা পড়বেন, পড়ে এটা চেষ্টা করবেন যে এই টাইপের সেন্টেন্স যেন আপনারা নিজে নিজে আরো তৈরি করতে পারেন। ঠিক আছে, আর কারো কোনো কি প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমি শেষ করতে পারি আজকে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট উইকে প্রেজেন্টেশন স্কিল নিয়ে আরো একটা আমি ক্লাস নিব। ওক্ষেত্রে আরো কিছু প্র্যাকটিক্যাল টিপস বা আমি প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি আমি শেয়ার করবো ইনশাআল্লাহ।